প্রিয় শিক্ষার্থীগণ, সরকারি জিরোমান মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা নিরাপদে সুস্থ অবস্থায় ঘরে ভালো আছো। আমাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য আজকে সারা দেশে অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু আছে। উদ্দেশ্য একটাই, তোমাদেরকে উজ্জীবিত করা, পড়াশোনায় তোমাদেরকে ব্যস্ত রাখা। আমাদের এই ক্লাসগুলোতে আশা করি তোমরা তোমাদের সমস্যা সমাধান এবং শিক্ষার দ্বারা অব্যাহত রাখতে পারবে। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়টির নাম তোমরা জানো, পর্যায়বৃত্ত গতি বা ইংরেজি নাম পিরিয়ডিক মোশন। আজকে পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা গতি কি জেনেছ? সব কিছুই গতি। গতির সংজ্ঞাটা আমরা বলেছিলাম, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বলে। এই গতিশীল অপরিবর্তিত থাকাকে বলা হয় গতি। তাহলে ওই গতি আমরা বলছিলাম নানান প্রকার হতে পারে, রৈখিক গতি, ঘূর্ণন গতি, যেমন আরও অনেক। তা আজকে আমরা যে গতিটি নিয়ে আলোচনা করব এটার নাম হলো পর্যায়বৃত্ত গতি। তোমরা যদি ঘড়ির দিকে তাকাও, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা দেখবে যে পর্যায়ক্রমে একটি বিন্দুকে কেন্দ্র করে বারবার একই জায়গায় ঘুরে আসে। এই যে আমাদের উপর মাথার উপর ফ্যান চলছে, সুইচ অন করলে ফ্যান ঘুরে, তাহলে আমরা বুঝি যে বারবার ফ্যানের পাতগুলো এক জায়গায় চলছে। আমরা আরও জানি যে সৌরজগৎ নিয়ে যদি চিন্তা করি, সূর্যকে কেন্দ্র করে আমরা যে গ্রহে বসবাস করি, ওই গ্রহটি চারিদিকে ঘূর্ণায়মান থাকে। তাহলে এইসব পর্যায়বৃত্ত গতি। আরও যারা তোমরা বিভিন্ন জায়গায় নদীতে, সমুদ্রে বা আমাদের সমুদ্র সৈকত কক্সবাজারে যাও, ওইখানে আমরা পানির কাছে, সমুদ্রের পানির কাছে গেলে আমরা দেখতে পাই ঢেউ উঁচু হয়ে আসে। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। শীতকালে আমরা যদি আমাদের ভৈরব কাছে মেঘনা নদীতে যাই, দেখি যে ঢেউ উচ্চতা কম থাকে, শীর্ষ এবং পাদও কম সৃষ্টি হয়। কিন্তু বৈশাখ মাসে কক্সবাজারে বা বিভিন্ন ঘূর্ণিঝড়, সাইক্লোন এসব সৃষ্টি হলে আমরা দেখি যে মহাবিপদ সংকেত। ওই মহাবিপদ সংকেতের সময় দেখা যায় যে 5 ফিট, 10 ফিট, 15 ফিট উঁচু হয়ে ঢেউ আসে। তাহলে আমরা পর্যায়বৃত্তের নানান উদাহরণ বা আলোচনার ভূমিকা দিয়ে শুরু করছিলাম। এখন যদি আমরা চিত্রটির দিকে তাকাই, কি দেখতে পাই? ওয়েটস সাম্যাবস্থান উপরে তোমরা জানো, শীর্ষ, নিচে পাদ। এই যে শীর্ষ এবং পাদ ছোট আকারে হতে পারে, বড় আকারে হতে পারে। বাদ্যযন্ত্র যখন বাজায়, গিটারে যখন গানের ঝংকার উঠায়, তখন কিন্তু ব্যান্ড সঙ্গীত যখন পরিবেশন করা হয় তখন তারের মধ্যে জুড়ে আওয়াজ করা হয়। আবার যখন রবীন্দ্রসঙ্গীত প্রকাশ পায়, সঙ্গীত পরিবেশন করা হয়, তখন ক্ষুদ্র ক্ষুদ্র একটা মিউজিক্যাল স্কেল থাকে। এইসব আমাদের পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তাহলে আমাদের জানতে হবে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। পর্যায়বৃত্ত গতি হলো কোনো নির্দিষ্ট সময় পর পর যদি গতিপথের একটি বিন্দুকে একই দিকে অতিক্রম করে তাকে বলে পর্যায়বৃত্ত গতি। কি গতি?
পর্যায়বৃত্ত গতি। যেমন আমি বলছিলাম, ফ্যান ঘুরে একটি বিন্দুতে থাকে, একটি জায়গায় থাকে, বারবার একটি বিন্দুকে ফ্যানের 3টি বা 4টি পা অতিক্রম করে। যেমন সময়ের ক্ষেত্রে ঘড়ির উদাহরণ দিয়েছিলাম, বারবার 12টার চিহ্নিত স্থানকে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটাটি অতিক্রম করে। তো এইভাবে যখন বারবার একই বিন্দুতে ফিরে আসে, ওই গতি হলো আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির আলোচনার সাথে সাথে আমাদের এই অধ্যায়ে আরেকটি বিষয় আমাদের জানতে হবে। গতি অনেকগুলো প্রকার, বলে শেষ করা কঠিন। তারপরেও আমরা এখন পর্যায়বৃত্ত গতির একটি বিশেষ রূপ সরল দোলন গতির দিকে যাব। সরল দোলন গতি, এর আগে আমাদের জানতে হবে সরল দোলক কাকে বলে। চিত্রটি দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটি ঝুলন বিন্দু, চিকন একটি সুতা দিয়ে একটি ক্ষুদ্র বস্তুকে ঝুলিয়ে দেওয়া হবে বিন্দুতে। তাহলে ও একটি কার্যকর দৈর্ঘ্য। আমরা যদি দোলন দেই, কোন এক মুহূর্তে দোলকটি বা বিন্দুটি বা ববটি সি বিন্দুতে আসবে, আবার সাম্যাবস্থান অতিক্রম করে বি বিন্দুতে চলে আসবে। তাহলে আমাদের জানতে হবে সরল দোলক কাকে বলে। একটি ক্ষুদ্র ভারী বস্তুকে ওজনহীন, আয়তনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে যদি বস্তুটি ঘর্ষণ এড়িয়ে, বাধা এড়িয়ে এদিক সেদিক দুলতে পারে, তাকে সরল দোলক বলে। কি বললাম? একটি ক্ষুদ্র ভারী বস্তুকে ওজনহীন, আয়তনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে বস্তুটি যদি ঘর্ষণ বা বিনা বাধায় এদিক সেদিক দুলতে পারে, তাকে সরল দোলক বলে। চিত্রটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। সরল দোলকের সাথে সংশ্লিষ্ট কতিপয় সংজ্ঞা এ পর্যায়ে আমাদের জানতে হবে যে ঝুলন বিন্দু কাকে বলে। ঝুলন বিন্দু আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ঝুলন বিন্দু কোনটি? ও বিন্দুটি হলো আমাদের ঝুলন বিন্দু। তাহলে আমরা এখন সংজ্ঞায়িত করতে পারি ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু কি? সরল দোলকটি বা ববটি বা পিণ্ডটি যে বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো তাকে বলা হয় ঝুলন বিন্দু। চিত্রে ও ঝুলন বিন্দু। তারপরে আসি আমরা কার্যকর দৈর্ঘ্য। সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য চিত্রে আমরা দেখতে পাই ও থেকে এ পর্যন্ত একটা দূরত্ব। ও থেকে কোন পর্যন্ত? এ পর্যন্ত একটা দূরত্ব। এই দূরত্বটিকে দুটি ভাগে ভাগ করা আছে। এ পর্যন্ত একটা দূরত্ব স্মল লেটারে এল দ্বারা যদি প্রকাশ করি, তারপরের দূরত্বটাকে যদি আমরা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করি, তাহলে কার্যকর দৈর্ঘ্য গাণিতিক সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি ক্যাপিটাল লেটারের এল ইকুয়াল টু স্মল লেটারের এল প্লাস আর। তাহলে আমরা বুঝে গেলাম যে স্মল লেটারের এল সুতার দৈর্ঘ্য আর স্মল লেটারের আর ববের ব্যাসার্ধ। তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের সমষ্টিকে কার্যকর দৈর্ঘ্য বলা হয়, বা ঝুলন বিন্দু থেকে ববের বার বিন্দু পর্যন্ত দূরত্বকে কার্যকর দৈর্ঘ্য বলা হয়। তাহলে আমাদের জানা হয়ে গেল ঝুলন বিন্দু, কার্যকর দৈর্ঘ্য। তারপরে জানতে হবে আমাদের দোলন কাল। দোলন
কাল। প্রকাশিত প্রতীক ক্যাপিটাল লেটারের টি। আমাদের মনে রাখতে হবে যে ছোট হাতের টি দিয়ে সময়কে প্রকাশ করা হয়, বড় হাতের টি দিয়ে দোলনকাল বা পর্যায়কাল প্রকাশ করা হয়। দোলনকাল কাকে বলে? সরল দোলক। একটি দোলক দিতে যে সময় লাগে বা সরল দোলকের প্রতিটি দোলনের জন্য যে সময় লাগে তাকে দোলনকাল বলা হয়। যদি একটি সরল দোলক n সংখ্যক দোলন দেয়, তাহলে n সংখ্যক দোলন দিতে সময় লাগে t। n সংখ্যক দোলন দিতে সময় লাগে t সেকেন্ড। তাহলে দোলনকাল t ইকুয়াল টু স্মল লেটার t ডিভাইডেড বাই n। তারপরে আমাদের আরেকটি সংজ্ঞা জানা প্রয়োজন পড়ে, কম্পাঙ্ক। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় f দ্বারা। দোলনকালের বিপরীতকে বলা হয় কম্পাঙ্ক। যেমন আমরা বলছিলাম প্রতিটি দোলনের জন্য যে সময় লাগে, এখন বলতে পারবো প্রতি সেকেন্ডে যতগুলো দোলন দেয় তাকে কম্পাঙ্ক বলা হয়। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞাটা ক্লিয়ার এবং দোলনকালের সংজ্ঞাটাও ক্লিয়ার। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাই, একটা সমীকরণ যদি দেই, এখানে একটা সমীকরণ দেই, তাহলে আমাদের এই দুইটা সমীকরণের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাই। কি সম্পর্ক? টি ইকুয়াল টু টি বাই n। তাহলে 2 নং সমীকরণটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, 1/f ইকুয়াল টু উল্টে গেলে টি, তাহলে এখানে যে টি আছে মান বসাই দিতে পারি। আমরা কি বসাইতে পারি? এই যে আমরা বলছিলাম যে এই সমীকরণটি রূপ n/t, উল্টে গেলে কি হবে? t/n। তাহলে সমীকরণ 3 এবং সমীকরণ 2 থেকে পাই কি পাই? t ইকুয়াল টু 1/f। তাহলে কি পাই আমরা? f(t) ইকুয়াল টু 1। তাহলে এই যে জায়গাটুকু একটা সমীকরণ, কিসের সমীকরণ? কম্পাঙ্ক দোলনকালের সম্পর্কের সমীকরণ। f(t) ইকুয়াল টু 1 গাণিতিক যুক্তিতে প্রয়োগমূলকে আমাদের প্রয়োজন পড়বে। এই যে সরলগুলোকে আলোচনা করলাম, সরলগুলোকে অনেকগুলো সূত্রাবলী আছে। সূত্রগুলোর মধ্যে বিজ্ঞানী গ্যালিলিও সরলগুলোকে সূত্র আবিষ্কার করে। এবার আমরা আলোচনা করব সরলগুলোকে সূত্রাবলী। সরলগুলোকে সূত্রাবলী। তাহলে সরলগুলোকে সূত্রাবলীকে আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। সরল দোলকের সূত্রাবলী বা সূত্র সমূহ। প্রথম সূত্র, আমরা একের পর এক জানব। প্রথম সূত্র, এখানে কিছু শর্ত দেখতে হবে। বিস্তার, এই যে বিস্তার, সাম্যাবস্থান থেকে যে কোনো এক পাশের দূরত্বকে বিস্তার বলা হয়। বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। প্রথম সূত্রটা কি? বিস্তার অল্প থাকলে, 4 ডিগ্রির বেশি না থাকলে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। তাহলে প্রথম সূত্রকে আমরা সমকাল সূত্র বলি। সমকাল সূত্র। দ্বিতীয় সূত্রটি হলো কার্যকর সূত্র, কার্যকর দৈর্ঘ্যের সূত্র।
কার্যকর দৈর্ঘ্যের সূত্র। শর্ত আগেটাই, বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে প্রতিটি দোলন কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। প্রতিটি দোলন কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এই জন্য আমরা কিছুক্ষণ আগে দোলন কাল এবং কার্যকর দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে তৃতীয় সূত্রটাকে আমরা বলবো যে ত্বরণের সূত্র। কিসের সূত্র? ত্বরণের সূত্র। কোন ত্বরণের? অভিকর্ষীয় ত্বরণের সূত্র। অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি, কি জানিয়ে পড়ছিলাম? টি সমানুপাতিক। এটা হলো আমাদের সূত্র। তাহলে কি বলতে পারি? বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে জি কে বললাম কি? অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ কাকে বলে? আমরা জানি ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে স্মল লেটারের জি দ্বারা প্রকাশ করা হয়। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সুতরাং আমরা ওইদিকে না যে আরেকটি সূত্রের কথা আমরা বলতে শুরু করছি, চতুর্থ সূত্র। সরল দোলকের শেষ এবং চতুর্থ সূত্রটি হল ভরের সূত্র। কিসের সূত্র? ভরের সূত্র। শর্ত কিন্তু আগেরটাই। বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে সরল দোলকের প্রতিটি দোলন উহার বর, উপাদান, আকৃতি, প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করে না। কি বললাম? সরল দোলক এখানে একটা ঝুলাইছিলাম, এটা স্বর্ণের তৈরি নাকি রূপার, কাঠের তৈরি নাকি ইটের তৈরি, আমরা কিন্তু উল্লেখ করি না। এই জন্য বলা হলো যে এটা কত গ্রামে সেটাও বলা হয় না। এই জন্য উপাদানের উপর নির্ভর করে না, পরিমাণের উপর নির্ভর করে না। শর্তটা ছিল যে একটি ক্ষুদ্র ভারী বস্তু, ওজনহীন, আয়তনহীন, নমনীয়, অপ্রসারণশীল। কিন্তু আমরা চতুর্থ সূত্রের মধ্যে দেখতে পাই ভরের সূত্র, কিন্তু এখানে ক্ষুদ্র ভারী বস্তু। কিন্তু কোন উপাদানের সৃষ্টি ওইটা আমরা জানা প্রয়োজন নাই। যে কোনো উপাদানের বস্তু দ্বারাই সরল দোলক বানানো যেতে পারে। তাহলে আমাদের আলোচনা হয়ে গেল, ভরের সূত্রটিও শেষ। এখন যে আমরা আলোচনা করলাম সূত্রাবলী, সরল দোলকের সূত্রাবলী, বিবৃতিটা নিয়ে আলোচনা। আমরা কিন্তু এখানে দুটি গাণিতিক যুক্তি দেখতে পাই, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্রের গাণিতিক যুক্তিটা হলো যে T is proportional to root of L এবং T is proportional to 1 by root of G। এই দুটোকে যদি আমরা সমন্বিত রূপ লিখি, T is proportional to root of L divided by root of G, তাহলে কি লিখতে পাই? T is proportional to whole root L by G। তাহলে আরো আমরা সমীকরণ আকারে লিখতে পাই T equal to K root of L by G। আমাদের সমীকরণ হয়ে গেল। K একটি সমানুপাতিক ধ্রুবক। এই কে কে আমরা রিপ্লেসমেন্ট দেব একটা ধ্রুবক মান দ্বারা, টুয়াইস বাই রুট অফ L by G। তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটির নাম হলো সরল দোলকের সূত্র। কিসের সূত্র? সরল দোলকের দোলনকালের সমীকরণ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম নবম অধ্যায়ের পর্যাবৃত্ত গতি,
পর্যায়বৃত্ত গতির সাথে সংশ্লিষ্ট সরল দোলক সংশ্লিষ্ট কতিপয় সংজ্ঞা এবং গ্যালিলিও প্রদত্ত সূত্রাবলী থেকে সর্বশেষ সরল দোলকের সমীকরণ। তা আশা করি সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের আলোচনাটা তোমাদের অতি সহজে বুঝতে পারবে, তোমাদের ধারণায় চলে আসবে। আগামী দিনে এই অধ্যায়ে বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।